আরে ওই রামু, রিক্সা নিয়ে আসতে তোরা তো দেরি হলো কেন? সে কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। কি আর করবার বাবু, রাস্তা যে খারাপ, রাস্তা দিয়ে আসতেই তো দেরি হয়ে গেল। সবকিছুই তো রোজভাত, তাই না? কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। আমাকে এতক্ষণ এখানে দাঁড় করিয়ে রেখে খুব মজা পেয়েছিস। এসব আপনি কি বলছেন বাবু? আমি আপনার কাজ করি বলেই তো দুটো পয়সা বেশি পাই। এই যে তোর উপরে মাঝে মাঝে রাগারাগি করি, এটার শোধ তোলার জন্যই তুই আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিস। ছি 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 ছি, এসব ভাবনা আপনার মাথায় আনছেন কেন বাবু? আমি তো বলছি রাস্তাঘাট তেমন একটা ভালো নয়। আপনি তো জানেন রাস্তাঘাটের অবস্থা কেমন। ঠিক আছে, আজকের মতো তোকে ক্ষমা করে দিচ্ছি। এরপরে যদি আর দেরি করিস তাহলে তোর কাজ বন্ধ হয়ে যাবে। না না বাবু, কাজ বন্ধ হয়ে গেলে না খেয়ে মরতে হবে। আমি আর কখনো দেরি করব না। আপনি আসবার আগেই আমি এখানে এসে দাঁড়িয়ে থাকব। আজকে আবারও এত কম টাকা এনেছো? ওগো, তোমাকে তো বললাম একটু বেশি বেশি করে টাকা আনতে। আমার কি দোষ বলো? আমি তো সারা দিন রাত খাটি, তারপরেও যা টাকা পাই সব টাকাই তো বাড়িতে নিয়ে আসি। এত কম টাকায় তো চলবে না গো। তুমি বুঝতে পারছো না মেয়েটার স্কুলে যে টাকা লাগবে। আমি তো বুঝি, তুমি কোনোভাবে একটু চালিয়ে নাও না। মেয়েটাকে যা দেওয়ার দাও, বাকি টাকা দিয়ে তুমি সংসার একটু চালিয়ে নাও। কি যে বলো না তুমি! যেই টাকা এনেছো সেই সব টাকাই তো মেয়েটা স্কুলে দিতে হবে। তারপর সংসার চালানোর মতো যে কিছুই থাকবে না। আর কতদিন যেভাবে কষ্ট করে বেড়াবো কে জানে। এত খাটাখাটনি করি, তারপরেও তো সংসারে আগাতে পারছি না। আমি বলি কি, ভাড়া একটু বাড়িয়ে নেবে বুঝলে তো, তাহলে দুটো পয়সা বেশি আসবে। কি সব বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? একটা নির্দিষ্ট ভাড়া ঠিক করা থাকে, তার বেশি চাওয়া যায় না কোনোভাবেই। তাহলে তুমি মহেশ বাবুকে বলো না, সে যেন একটু টাকা বাড়িয়ে দেয়। তার জন্যই তো প্রতিদিন দুটো করে ভাড়া কম পড়ে তোমার। কি আর করবার, তাকে যদি এ কথা বলতে যাই তাহলে তার কাজও বন্ধ হয়ে যাবে, আমার রিক্সা চালানোটাও বন্ধ হয়ে যাবে। বড় লোকের বিরাট কারবার, তাদের কাজ করেও শান্তি নেই জীবনে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কেন রে, সামনে বসলে কি হয়েছে? আমি আগে এসেছি বলেই তো আমি সামনে বসেছি। এটা তোর জায়গা নয়, তুই বুঝতে পারিস না? তোকে প্রতিদিন বলতে হয় কেন? তুই প্রতিদিন সামনে এসে বসিস, এই জায়গা তো আমাদের। তোদের মানে এখানে কি তোদের নাম লেখা আছে নাকি? আমি আগে আসি তাই এখানে বসি, তোদের এতে সমস্যা কোথায়? তুই সামান্য রিক্সাওয়ালার মেয়ে হয়ে সামনে বসবি? এটা কিভাবে হয়? তুই বসবি সবার পিছনে। আমার বাবা রিক্সা চালায় বলে আমি সামনে বসতে পারবো না? এটা আবার কেমন কথা? যে আগে আসবে সেই তো বসবে। না, সে বসবে না। তোর বাবা রিক্সাওয়ালা, সেটা তুই বুঝিস না? আমাদের সাথে তোর যায় না। এমন ভাবে বলছিস কেন? রিক্সা চালানোটাও তো একটা কাজ, তোদের বাবারাও তো কাজ করে। আমাদের বাবারা ভালো ভালো কাজ করে, তোর বাবার মতো ও রিক্সা চালায় না। যা এখান থেকে, পেছনে যা বলছি। আমি যাবো না। যদি জোর করিস তাহলে আমি টিচারকে বলে দিব। তোর যা খুশি কর, টিচার কিচ্ছু বলবে না। টিচার নিজেও জানে তোর বাবা একটা রিক্সাওয়ালা, তোকে যে এখানে পড়তে দিচ্ছে এটাই তোর কপাল। ওগো, ওগো, তুমি কোথায় যাচ্ছো? কাজে বের হচ্ছ বুঝি? দুটো মুখে দিয়ে যাও। না গো, কাজের সময় হয়েছে। ওদিকে আবার দেরি করে গেলে মহেশবাবু রাগারাগি করবে, আজকে কাজও চলে যেতে পারে। তুমি যে কি করো না, এই মহেশ বাবুর জন্য সব দিকেই লোকসান। কম টাকা দেয়, আবার তার জন্য দুটো ভাড়াও কম পড়ে। প্রতিদিন এই এক কথা বলে কি লাভ পাও? জানোই তো মহেশবাবুর কাজ কোনোভাবেই ছাড়তে আমি পারবো না। দেরি হলে হবে, তুমি বরং দুটো খেয়ে যাও তো। এভাবে না খেয়ে গেলে বরং রিক্সা চালাতে তোমার কষ্ট হবে। হলে হোক, এখন খাওয়ার সময় নেই। তুমি আর আমাকে বাধা দিও না তো, তোমরা খেয়ে নিও, আমি এসে খাবো। এত জিদ করছো কেন? আচ্ছা যাই হোক, তোমার সময় না থাকলে আমি আর কিভাবে জোর করি বলো তো? কিন্তু আজকে একটু বেশি টাকা আনার চেষ্টা করো, কেমন? আমি তো প্রতিদিন চেষ্টা করি, এক বিন্দুও বসে থাকি না, গায়ের সমস্ত জোর খাটিয়ে কাজ করবার চেষ্টা করি। এই যে প্রতিদিন চেষ্টা করো, এই চেষ্টাতে পেট ভরে না। আমার আর কিচ্ছু করবার নেই গো। আমি আর তোমাকে ভরসা দিতে পারবো না যে এর বেশি আমি আনতে পারবো। এসব দিয়েই চলতে হবে। ঠিক আছে, এখন যাও, সাবধানে যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে। না খেয়ে যাচ্ছ এটা কিন্তু মাথায় রেখো। আমি একটা কথা ভাবছি জানো তো গিন্নি, আমার অনেক দিনের শখ, আমি একটা ভোজের আয়োজন করব। ভোজের আয়োজন করবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এদিকে সংসার চলছে না আর তুমি কিনা ভোজের আয়োজন করবে? এটা তো আমার শখ বলো, গ্রামের সবাইকে খাওয়াতে পারলে আমার খুব ভালো লাগবে। নিজে ভালোভাবে খেতে পারছো না, তুমি আবার কিসের ভোজের আয়োজন করবে বলো তো? আমাকে একটু খুলে বলো তো। আমি কয়েকটা পয়সা আলাদাভাবে জমিয়েছি, তুমি আমাকে বকাবকি করো না। এই টাকা দিয়ে আমি একটা ভোজের আয়োজন করবই করব। এদিকে সংসার চলছে না ভালোভাবে আর তুমি অন্যদিকে পয়সা জমাচ্ছ ভোজের জন্য। মেয়েটা স্কুলে টাকা দিতে হচ্ছে না? আমি বুঝতে পারছি গো, কিন্তু আমার মন যে আর মানে না। আমি শান্তি পাচ্ছি না, মনস্থির করে ফেলেছি তো তাই। মনস্থির যখন করেই ফেলেছো, তোমাকে আর বাধাই বা কিভাবে দিই? তাছাড়া তুমিই তো একমাত্র উপার্জন করো আমাদের ঘরে। তার মানে তুমি অনুমতি দিচ্ছ ভোজ করবার? হ্যাঁ গো, দিচ্ছি। এই সুযোগে না হয় মেয়েটা স্কুলের অনেককে নেমন্তন্ন করা যাবে। মেয়েটার সাথে তাহলে ওদের বন্ধুত্ব ভালো হবে।
আমিও তো সেটাই ভাবছি। রিক্সাওয়ালা বলে গ্রামের কেউ আমাদেরকে তেমন গণনায় ধরে না। এবার আমাদের সাথে সবার সম্পর্ক ভালো হবে। বেশ, তাহলে তুমি গ্রামের সবাইকে বলে দাও কবে কখন আমাদের বাড়িতে ভোজ হবে, গ্রামের সবাই জানুক। আমি কালকেই সমস্ত গ্রামবাসীদের বলে দেব, তারপর আরো কয়েকটা টাকা মিলিয়ে একটা ভোজের আয়োজন করব, দেখে নিও। শুনলে গিন্নি, ওই রিক্সাওয়ালাকে তো চিনো, যার রিক্সায় করে আমি প্রতিদিন যাওয়া আসা করি। হ্যাঁ, ওকে তো চিনি, আমাদের গ্রামেই তো বাড়ি ওর। মেয়েটাকেও দেখি প্রতিদিন স্কুলে নিয়ে যায়। হ্যাঁ, ওর কথাই বলছি। গ্রামে সবাই বলা বলি করছে ও নাকি ওর বাড়িতে একটা ভোজের আয়োজন করবে, তাও আবার গ্রামের সবাইকে খাওয়াবে। কি বলছো তুমি? ওর মাথা ঠিক আছে নাকি? গ্রামের সবাইকে খাওয়াতে কত টাকা খরচ হবে সেটাও জানে। আমিও তো সেই কথাই বলছি। ওর 1 বছরের সমস্ত টাকা এক করলেও গ্রামের সবাইকে খাওয়াতে পারবে না। তাহলে কিসের ভিত্তিতে ওই ভোজের আয়োজনের কথা বললো? এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও ভাবলো না পরবর্তীতে ওকে অপমানিত হতে না হয়? অপমানিত হওয়া পরের ব্যাপার, আগে দেখো এই রিক্সাওয়ালার বাড়ির ভোজের আয়োজনে কোন কোন গ্রামবাসী যায়। তা তুমি ঠিকই বলেছো, তোমাকে তো নিশ্চয়ই বলবে। যাবে নাকি ওদের ভোজে? আমি তো যাবই, সারা বছর বড় লোকদের বাড়িতে ভোজ খেয়ে এসেছি, এখন একটু রিক্সাওয়ালার বাড়িতে গিয়ে দেখি কি অবস্থা। তা তুমি ঠিক বলেছো, একবার অন্তত যাওয়া উচিত। একটু তো বিনোদন নিতেই হয়, সবাই কিভাবে অপমান করবে সেটা দেখতে হবে না? তোমার কথা আমার ভালোই লেগেছে, জব্বর ভালো একটা কথা বলেছো। হ্যাঁ, ওগো, তুমি এই কয়টা টাকা আমাকে দিলে বলো তো? এই কয়টা টাকায় পানি গরমও হবে না। এদিকে গ্রামের সবাইকে বলেছো ভোজের আয়োজন করবে। তুমি এই কটা টাকা তোমার কাছে রাখো, আমি আরো 2 দিন কাজ করে সমস্ত টাকা মিলিয়ে ভোজের আয়োজন করব। কি যে করো না তুমি, আমার কিন্তু বড্ড ভয় লাগছে গো। এই যে প্রস্তুতি শুরু করে দিয়েছো, ইতিমধ্যেই গ্রামের লোকজন হাসাহাসি শুরু করেছে। বললে করুক না, আমার তাতে কি আসে যায়? আমার কাজ আমি করব, শেষমেশ আমি ভোজের আয়োজন করে দেখিয়ে দেব। দেখো, গ্রামের লোকেদের সাথে সখ্যতা পাতাতে গিয়ে আবার না অপমানিত হতে হয়, তাহলে কিন্তু উল্টো বিপদ। ওসব নিয়ে আমি ভাবছি না, বিপদ হলে হবে। ভাবছো না, কিন্তু ভাবার দরকার। তখন দেখবে তোমার রিকশায় আর কেউ উঠছে না, তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, ফলে আমাদের সংসারের অবস্থা করুণ হয়ে যাবে। তুমি কি শুরু করে দিয়েছো বলো তো? তুমি আমাকে উৎসাহ দেবে, সাহস দেবে, তা না তুমি উল্টো আমাকে নিরুৎসাহিত করছো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর তোমাকে নিরুৎসাহিত করব না। এই টাকা আমি এখানে রাখলাম, এরপর দেখি তুমি আর কত টাকা আনো। আমি অবশ্যই আনবো। তুমি দেখো, আমি যে সিদ্ধান্ত নিয়েছি, এ সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করবই করব। ঠিক আছে, আমিও তাহলে তোমাকে একটু সাহায্য করার চেষ্টা করি, দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা। সাহায্য যদি করতে চাও তাহলে করতে পারো, আমি আজকে আর তোমাকে বাধা দেব না। কি বলছো তুমি? মহেশবাবুর কুষ্ঠরোগ হয়েছে? এখন কি হবে গো? কেউ ডাক্তার দেখায়নি? কি আর দেখাবে, ছিল এক বউ, সেও তো কুষ্ঠরোগ দেখে বাপের বাড়িতে চলে গেছে, আর গ্রামের সবাই দূরে দূরে আছে। আহারে বেচারা, তাহলে তো ওনার এখন খুবই করুণ অবস্থা, তাই না? খুবই করুণ অবস্থা। এখন যদি চিকিৎসা করানো না যায় তাহলে মনে হয় আর বাঁচানো যাবে না। আমি দূর থেকেই দেখে এলাম। তুমি কাছে যাওনি কেন? তুমি কাছে গেলে লোকটা একটু মনে সাহস পেত। এই সময়ে সেবার থেকেও মনে সাহস বেশি প্রয়োজন। আমি তো অন্য চিন্তা করেছি, তাই তোমার কাছে ছুটে এলাম। তুমি আবার কি চিন্তা করেছো? দেখো, লোকটার এই অবস্থা, সবাই ফেলে রেখেছে, আমরা তো ফেলে দিতে পারি না। আমরা বরং লোকটাকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, আমরা এত টাকা কোথায় পাবো? কেন গো, আমাদের জমানো টাকা আছে না? আমরা সেই টাকা খরচ করেই বরং হাসপাতালে নিয়ে যাই। কি বলছো কি তুমি? কিন্তু সেগুলো তো তুমি ভোজের জন্য রেখেছিলে। ভোজ পরেও হবে, একটা মানুষের জীবনের থেকে আমার ভোজ বেশি বড় হয়ে যায়নি। তুমি আর না করো না, চলো আমার সাথে। তোমার এই সিদ্ধান্তে আজকে আমি খুব খুশি হয়েছি। একটা মানুষের মতো সিদ্ধান্ত নিয়েছো তুমি। টাকা আমার আসবে যাবে, কিন্তু একটা মানুষ মারা গেলে সে আর কোনোদিন ফিরে আসবে না, এটা আমি বুঝি। চলো তাহলে আমরা এখনই ওনাকে হাসপাতালে নিয়ে যাই। সব টাকা শেষ হয়ে গেল, হাসপাতালে একটা টাকাও আর বেঁচে নেই। কালকে কিভাবে সংসার চালাবো সেটাই বুঝতে পারছি না। তাতে কি হয়েছে, ওনার জীবন তো বাঁচলো। এখন মনে হচ্ছে খুব ভালো অবস্থাতেই আছে। বাবা, তুমি অনেক ভালো কাজ করেছো, আমি তোমার কাজে অনেক খুশি হয়েছি। কিন্তু মা, তুমি যে তোমার স্কুলের সবাইকে নেমন্তন্ন করেছো, সেই ভোজ তো আর হবে না। তাতে কি হয়েছে বাবা, একজন মানুষ বাঁচলো, তাতেই আমি অনেক খুশি। আমি সবাইকে গর্ব করে বলতে পারবো আমার বাবা একজন মানুষের জীবন বাঁচিয়েছে। তোমার মেয়েটা একদম তোমার মতো হয়েছে গো।
আমি কিভাবে যে এত ভালো মেয়ের জন্ম দিলাম কে জানে। আমি বরং কালকে একবার মহেশ বাবুকে দেখতে যাব। তোমরা সাথে যেতে চাইলে যেতে পারো। সে কি গো, তুমি যাবে আর আমাদেরকে নিয়ে যাবে না? মহেশবাবুর এখন কি অবস্থা আমাদেরও তো দেখতে হবে। মা একদম ঠিক কথা বলেছে, আমরাও যাব। আমরাও গিয়ে দেখব, যদি সেবার প্রয়োজন হয় তাহলে আমরা সেবাও করব। এই তো আমার মেয়ে একটা ভালো কথা বলেছে। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো সবাই, কালকে সকাল সকাল হাসপাতালের দিকে যেতে হবে। তুমি এখন এসেছো যখন আমি সুস্থ হয়ে গেছি। সে খবর পেয়ে তুমি বাবার বাড়ি থেকে চলে এসেছো। আমাকে ক্ষমা করে দাও গো, ওদিকে আমার বাবাও অসুস্থ। আমি সেই জন্যই গিয়েছিলাম, ভেবেছিলাম এসে তোমার চিকিৎসা করাবো। আর কত নাটক করবে তুমি? আমি তো সবকিছুই বুঝি, আমি তো অবুঝ নই। আমাকে ক্ষমা করে দাও, আর যে পরিস্থিতি আসুক না কেন আমি তোমাকে কখনোই ছাড়বো না। ক্ষমা করার বা না করার কিছুই নেই, তোমারই বা কি দোষ? গ্রামের সবাই তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। শুধুমাত্র ওই রামু আর রামুর বউ তোমাকে ছেড়ে চলে যায়নি, ওরা ছিল বলেই তুমি আজকে বেঁচে আছো। ওই রামু, যাকে আমি প্রতিদিন এত অপমান করি, সে আমার জীবন বাঁচিয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, নিজেদের সমস্ত জমানো টাকা পয়সা দিয়ে তোমার জীবন তারা বাঁচিয়েছে। না হলে তোমার এতক্ষণে যে কি অবস্থা হতো কে জানে। যেখানে তুমি আমাকে ছেড়ে চলে গেছো সেখানে ওরা আমার জীবন বাঁচালো, আমি তো অবাক না হয়ে পারলাম না। ওরা আসলেই ভালো মানুষ। হ্যাঁ গো, এতদিন যাদেরকে নিয়ে এত হাসি ঠাট্টা করেছি তারাই তোমার জীবন বাঁচিয়েছে। আমি ভুল করেছি, ওদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, ওদেরকে অপমান করে ভুল করেছি। ওদের কাছে আমি ক্ষমা চাইবো। অবশ্যই চাইবে, তুমি সুস্থ হয়ে নাও, এরপর আমি আর তুমি মিলে ওদের কাছে ক্ষমা চেয়ে নেব। দেখলে তো, কেউ আসছে না আমাদের বাড়ির ভোজে। এমনটাই তো হওয়ার কথা ছিল। আমরা সামান্য রিক্সাওয়ালা, আমাদের বাড়িতে কারাই বা আসবে? যারাই আসতো তারাও তো জেনে গেছে আমাদের সমস্ত টাকা মহেশ বাবুকে বাঁচাতেই শেষ হয়ে গেছে। আমরা আর কি বা জোগাড় করতে পারবো? এটা তুমি ঠিক কথাই বলেছো। তাছাড়া আমরা তো ভালো কিছু জোগাড়ও করতে পারিনি, শুধু ডাল ভাত রান্না করে রেখে দিয়েছি। এই ডাল ভাত খেতে কে আর কার বাড়িতে আসে? ভেবেছিলাম এই ভোজের আয়োজনটা বন্ধ করে দিতে, কিন্তু এমন একটা সময় এসে বাধা পড়লো যে বন্ধ করবার আর কোনো সুযোগ নেই। এই কারণেই তো কোনো মতে ডাল ভাত রান্না করে রেখেছি। আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুই রান্না করেছি। রান্না করেই বা কি লাভ হলো? মনে হচ্ছে কেউই আসবে না। দেখো না, এখনো পর্যন্ত একটা কাকপক্ষীও দেখা পেলাম না। না আসলেই ভালো, না আসাটা এক ব্যাপার, আর এসে এই ডাল ভাত দেখে অপমান করলে আমাদের আরো খারাপ লাগতো। মনটা আজকে আমার ভীষণ খারাপ, বুঝলে তো? মুহূর্তে মুহূর্তে আরো খারাপ হচ্ছে। আমি আর ঠিক থাকতে পারছি না। আমার এতদিনের স্বপ্ন। তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে আমরা আবার টাকা জমানো শুরু করব, তারপর আবার একটা ভোজের আয়োজন করব। তাতে অবশ্য কোনো লাভ হবে না। একবার যখন কেউ আসেনি, পরবর্তীতেও কেউ আসবে না। সেটা পরে দেখা যাবে, এখন এইসব নিয়ে চিন্তা করে শরীর খারাপ করো না তো। চলো দুটো খেয়ে নেবে, চলো। আরে কে কোথায় আছিস রে? আজকে ভোজের দিনে চারিদিক এত শুনশান কেন? খাবারের আয়োজন কোথায়? আরে বুড়িমা, তুমি তুমি আমাদের বাড়িতে ভোজ খেতে এসেছো? গ্রামবাসীরা কেউ আসেনি? কেউ আসেনি তাতে কি হয়েছে রে? আমাকে নেমন্তন্ন করেছিস, আমি তো এসেছি। আমি এসেছি বলে কি তোরা আবার খাবার দিবি না নাকি? কি যে বলো বুড়িমা, খাবার কেন দেবো না? অবশ্যই দেবো, কিন্তু আমরা যা রান্না করেছি তা দিয়ে তুমি খেতে পারবে? কি যে বলিস, খেতে পারবো না কেন? আমার পেছনে আরো লোকজন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। যা রান্না হয়েছে তাই দিয়ে খাওয়া হবে। কি যে করি এখন আমি? সবাই চলে এসেছে কিন্তু আমরা শুধু ডাল ভাত রান্না করেছি বুড়িমা। আরে এই গ্রামে এমন অনেক মানুষ আছে যারা ঠিক মতো ডাল ভাতও খেতে পারে না। তুই ডাল ভাত বেড়ে দে, দেখবি তারা কিভাবে খায়। ঠিক আছে বুড়িমা, তোমরা সবাই মিলে বসে পড়ো, আমরা এখনই খাবার দিচ্ছি। আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। এত খুশি হোস না রে, ওই তোদের বাড়ির পিছে যে লেবু গাছটা আছে, সেই লেবু গাছের দুটো লেবু আমাদের জন্য ছিঁড়ে নিয়ে আয়। ওই লেবু দিয়ে আজকে আমরা ডাল ভাত খাবো মজা করে। সব হবে, সব হবে বুড়িমা, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা বসে পড়ো। ওকে গিন্নি, সবাইকে খাবার দাও। আরে এসব কি আশ্চর্য ব্যাপার? এসব আমার বাড়িতে ঢুকছে কেন? আরে ভাই, তোমরা কারা? আরে ভয় পেও না রামু, ভয় পেও না। এ সব কিছুই তোমার জন্যই আনা হয়েছে। তোমার বাড়িতে আজকে ভোজের আয়োজন না? কিন্তু আমার বাড়িতে কেন? আমার বাড়িতে তো আমি রান্না করেছি সবার জন্য। তোমার যেই আয়োজন করার কথা ছিল সেই আয়োজন তো তুমি আমার জন্য করতে পারোনি। আমার চিকিৎসা করাতে তোমার সমস্ত টাকা খরচ হয়ে গেছে। সেই টাকা শোধ করবার জন্য আপনি এই সমস্ত কিছু নিয়ে এসেছেন? না গো না, সেই টাকা শোধ করে তোমাকে আমি ছোট করতে চাই না। আমি এই ভোজে অংশ নিতে চাই বলেই এই সমস্ত কিছু নিয়ে এসেছি। কিন্তু আপনি যে এত কিছু এনেছেন, এত কিছু খাওয়ার জন্য তো মানুষ নেই। আমার বাড়িতে অল্প কয়েকজন মানুষ এসেছে। কে বলেছে মানুষ নেই? পেছনে একবার তাকিয়ে দেখো, শত শত মানুষ আসছে। এত লোকজন আমার বাড়িতে, এত এত আমার বাড়িতে থাকবারও জায়গা দিতে পারবো না আমি। আরে এত ভয় পাচ্ছ কেন? তোমার ভালো কাজের কথা সারা গ্রামে ছড়িয়ে গেছে। এখন মানুষ রাস্তায় বসে হলেও তোমার বাড়ির ভোজ খাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবু। কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, যাও যাও, খাবার দেওয়ার ব্যবস্থা শুরু করো।
দেখলে তো, মনস্থির করেছিলাম গ্রামবাসীর সবাইকে পেট ভরে খাওয়াবো, আজকে আমি সেটা করতে পারছি। কিন্তু এটা দেখলে তো, ভালো কাজ করলে সেই ভালো কাজ কোনোদিন বিফলে যায় না। তোমার ভালো কাজের ফলের কারণেই আজকে কিন্তু এত সম্মানের সাথে তুমি ভোজের আয়োজন করতে পেরেছো। তা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো, একটা ভালো কাজ করেছিলাম বলেই সে ভালো কাজের প্রতিদান হিসেবে ওপরওয়ালা আমাদেরকে এত সম্মান দিয়েছে। এবার থেকে গ্রামবাসীরা আর আমাদেরকে বিভেদ করবে না, সবাই আমাদের সাথে মিলেমিশে থাকবে। মেয়েটা স্কুলেও আর কোনো সমস্যা হবে না। তুমি দেখো, এবার তো আমি ভালো কাজ করবার কারণে এত ভালো একটা ভোজের আয়োজন করতে পেরেছি। এরপর আমি সত্যি সত্যি অনেক পরিশ্রম করে বড় ভোজের আয়োজন করব। তুমি যাই করো না কেন, আমি তোমার পাশে সব সময় আছি। তুমি রিক্সাওয়ালা হয়েছো কেন, তাতে কি হয়েছে শুনি? তুমি একজন ভালো মানুষ, আর এটাই আমার প্রাপ্য। আজকে সারা গ্রামের লোক দেখুক রিক্সাওয়ালার বাড়িতে ভোজন কেমন হয়।